ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল। আমরা অলরেডি 255টা প্রশ্নোত্তর আমরা শেষ করে ফেলেছি ত্রিপুরা জিকে থেকে। আজকের ক্লাসে আমরা আলোচনা করব 256 থেকে 300 অবধি। ঠিক আছে, আজকে আমাদের ক্লাসে 300 প্রশ্নোত্তরের ত্রিপুরা জিকে যে ক্লাস আমরা শুরু করছি এবং আমাদের আজকে 300 পর্যন্ত শেষ হয়ে যাবে প্রশ্নোত্তর। তো চলো কথা না বাড়িয়ে আজকের প্রশ্ন আমরা শুরু করছি। প্রথম প্রশ্ন, ত্রিপুরার শেষ স্বাধীন বা সার্বভৌম রাজা মানে রুলিং মহারাজা কে ছিলেন? মানে ত্রিপুরার শেষ রাজা কে ছিলেন? ত্রিপুরার শেষ রাজা ছিলেন মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য। কিন্তু কথা আছে কি, বীর বিক্রম কিশোর মাণিক্য কিন্তু বেশি বছর বাঁচেননি, খুব অল্প সময় বেঁচেছিলেন এবং তার মৃত্যুর পর কিন্তু তার নাবালক পুত্র কিরিট বিক্রম কিন্তু কিছুদিন জন্য রাজা হয়েছিলেন, নামমাত্র রাজা হয়েছিলেন, কিন্তু সব কিছু দেখাশোনা করতেন কিন্তু বীর বিক্রম কিশোর মাণিক্যের স্ত্রী। ঠিক আছে, তো কিরিট বিক্রম কিন্তু নামমাত্র রাজা ছিলেন। কিন্তু তোমাকে যদি কোশ্চেন জিজ্ঞেস করে যে ত্রিপুরার শেষ স্বাধীন সার্বভৌম রাজা কী ছিলেন, সঠিক উত্তর হবে বীর বিক্রম কিশোর মাণিক্য। ঠিক আছে, আর এই ত্রিপুরার অ্যানসিয়েন্ট হিস্ট্রি অফ ত্রিপুরা আমি অলরেডি 5টা ক্লাস করেছি। ঠিক আছে, অ্যানসিয়েন্ট হিস্ট্রি অফ ত্রিপুরা থেকে আমি 5টা ক্লাস করেছি। এই 5টা ক্লাস যদি তোমরা দেখো, অ্যানসিয়েন্ট হিস্ট্রি অফ ত্রিপুরা, আর কিছু করতে হবে না, একদম ফুল কভার করে দিয়েছি। একদম এই 5টা ভিডিওতে সম্পূর্ণ অ্যানসিয়েন্ট হিস্ট্রি অফ ত্রিপুরা কমপ্লিট, তোমরা দেখে নিতে পারো, সেখানে সবগুলো তোমরা পেয়ে যাবে। তারপরের কোশ্চেন নাম্বার 257, রবীন্দ্রনাথ ঠাকুরকে ভারত ভাস্কর উপাধিতে ভূষিত করেছিলেন ত্রিপুরার কোন মহারাজা? ভেরি ভেরি ইম্পর্টেন্ট স্টার কোশ্চেন। ত্রিপুরার কোন মহারাজা রবীন্দ্রনাথ ঠাকুরকে ভারত ভাস্কর উপাধিতে ভূষিত করেছিলেন? সেটা ছিল মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য। মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরকে ভারত ভাস্কর উপাধিতে ভূষিত করেছিলেন। উজ্জন্ত প্রাসাদ, যেটা আগরতলা অবস্থিত, আমরা উজ্জন্ত প্যালেস নামে চিনি, এর নামকরণ কে করেছিলেন? নামকরণ করেছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন, যে উজ্জন্ত প্যালেসের নামকরণ কে করেছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর। তারপরের কোশ্চেন 259, আগরতলার বিখ্যাত কুঞ্জবন প্রাসাদ বা কুঞ্জবন প্যালেস কে এবং কবে নির্মাণ করেন? মহারাজা বীরচন্দ্র মাণিক্য 1927 সালে সেটি তৈরি করেছিলেন, কুঞ্জবন প্রাসাদ। ঠিক আছে, 260, রবীন্দ্রনাথ ঠাকুর ত্রিপুরায় এলে কুঞ্জবন প্রাসাদের যে অংশে থাকতেন তার বর্তমান নাম কি? সেটা হচ্ছে রবীন্দ্র কানন। এই কুঞ্জবন প্রাসাদের নাম পরিবর্তন হয়ে এখন হয়েছে রবীন্দ্র কানন। এবং রবীন্দ্রনাথ ঠাকুর যখন ত্রিপুরায় এসেছিলেন, 7বার ত্রিপুরায় এসেছিলেন, এবং কুঞ্জবন প্রাসাদের রবীন্দ্র কাননের মধ্যে কিন্তু তিনি থাকতেন। তার বর্তমান নাম হচ্ছে কি? রবীন্দ্র কানন। ঐতিহাসিক ভুবনেশ্বরী মন্দির, ভুবনেশ্বরী টেম্পল ত্রিপুরার কোথায় এবং কোন নদীর তীরে অবস্থিত? সেটা হচ্ছে উদয়পুরে অবস্থিত, গোমতী নদীর তীরে অবস্থিত, গোমতী জেলায় গোমতী নদীর তীরে কিন্তু এটা অবস্থিত। সেটাকে রাজধর্মনগরও বলা হয়, রাজধর্মনগরের উদয়পুরে। তারপরের কোশ্চেন নাম্বার 262, রবীন্দ্রনাথ ঠাকুরের কোন দুটি বিখ্যাত নাটক উদয়পুরের ভুবনেশ্বরী মন্দিরের পটভূমিতে রচিত? একটা হচ্ছে বিসর্জন, যেটা ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের একটা বিখ্যাত নাটক, এবং রাজর্ষি, যেটা একটা উপন্যাস। এই বিসর্জন এবং রাজর্ষি, এই দুটা, একটা নাটক একটা উপন্যাসের মধ্যে কিন্তু ভুবনেশ্বরী মন্দিরের পটভূমিতে তিনি রচনা করেছিলেন। ককবরক ভাষা মূলত কোন লিপি বা হরফে লেখা হয়? বাংলা লিপি বা রোমান লিপি। ঠিক আছে, তারপরে মাস্কা নদী এবং রিয়াং লোক সংস্কৃতির জন্য ত্রিপুরার বিখ্যাত ঐতিহ্যবাহী উৎসব কোনটি? গড়িয়া পূজা, সেটি হচ্ছে গড়িয়া পূজা। তারপরের কোশ্চেন 265, ত্রিপুরার চাকমা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী পোশাকের নাম কি? পিনুন আর একটা হচ্ছে হাদি। তারপরের কোশ্চেন, ত্রিপুরার নারীদের শরীরের ঊর্ধ্বাংশ এবং নিম্নাংশে পরিধান করা ঐতিহ্যবাহী বস্ত্র দুটিকে কী বলা হয়? উপরের অংশে যেটি পড়ে সেটি হচ্ছে রিয়া, এবং নিচে যেটি হচ্ছে রিনাই। ঠিক আছে, দেখে নেবে তোমরা। তারপরের কোশ্চেন, ত্রিপুরার খাসিয়া জনগোষ্ঠীর প্রধান উৎসবের নাম কি? সেটা হচ্ছে স্যাংকুট স্নেহ। ঠিক আছে, তারপরে কোশ্চেন 268, ত্রিপুরা রাজ্য জাদুঘর বর্তমানে কোথায় অবস্থিত? উজ্জন্ত প্যালেস, আগরতলাতে। ত্রিপুরা সবচেয়ে পশ্চিমের জেলা, পশ্চিম ত্রিপুরা জেলা এটা। তারপরে তৃষ্ণা অভয়ারণ্য, তৃষ্ণা ওয়াইল্ড সেঞ্চুরি কিসের জন্য বিখ্যাত? ভারতীয় বাইসন। হ্যাঁ, ভারতীয় বাইসনের জন্য কিন্তু এটা, বা গৌড়, ভারতীয় বাইসনের জন্য কিন্তু এটা বিখ্যাত, তৃষ্ণা অভয়ারণ্যটা।
তারপরের কোশ্চেন, ত্রিপুরার কোন পাহাড় শ্রেণীতে বিখ্যাত লংতরাই মন্দির অবস্থিত? যেহেতু লংতরাই মন্দিরের নামানুসারে এটা হয়েছিল লংতরাই পাহাড়ের মধ্যে। ঠিক আছে, তারপরের কোশ্চেন 272, ত্রিপুরার মধ্য দিয়ে প্রবাহিত ভারত বাংলাদেশের সীমান্ত নদী ফেনীর উৎপত্তি কোথায়? দক্ষিণ ত্রিপুরা জেলার পার্বত্য অঞ্চলে ফেনী নদীর উৎপত্তিস্থল। ত্রিপুরার রুদ্রসাগর লেক জলাভূমিটি রামসার স্থান বা রামসার সাইট হিসেবে কবে স্বীকৃতি পায়? 2005 সালের নভেম্বর মাসে সেটি রামসার সাইটে স্বীকৃতি পায়। আন্তর্জাতিক সীমারেখার সবচেয়ে কাছে অবস্থিত ভারতের কোন রাজ্য রাজধানী আগরতলা? 0 পয়েন্ট থেকে মাত্র 2 কিলোমিটার দূরে। ঠিক আছে, তারপরে কোশ্চেন, এই কোশ্চেনটা বোঝা গেছে। 274 বলেছে আন্তর্জাতিক সীমারেখার মানে বর্ডারের সবচেয়ে কাছে অবস্থিত ভারতের কোন রাজধানী আছে? সেটা হচ্ছে আগরতলা। 0 পয়েন্ট মাত্র 2 কিলোমিটার দূরে, বর্ডার থেকে 2 কিলোমিটার দূরে সেটা অবস্থিত। তারপরে ত্রিপুরা দক্ষিণ ত্রিপুরা মহকুমা সাবরুম দেখে নেবে। ত্রিপুরার প্রথম রাজ্যপাল যিনি রাজ্যটির পূর্ণ রাজ্যের মর্যাদা দায়িত্ব গ্রহণ করেছিলেন সেটা হচ্ছে বিকে নেহেরু। বিকে নেহেরু কিন্তু পূর্ণ রাজ্যের মর্যাদা পাওয়ার পর কিন্তু রাজ্যপালের দায়িত্ব গ্রহণ করেছিলেন। তারপরের কোশ্চেন, ত্রিপুরার ট্রাইবাল এরিয়াস অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল TTADCর সদর দপ্তর কোথায় অবস্থিত? খুমলুঙে অবস্থিত, এটা আমরা সবাই জানি, ইম্পর্টেন্ট কোশ্চেন। ত্রিপুরা বিধানসভার নতুন ভবনটির নাম ক্যাপিটাল কমপ্লেক্স, যেটা আগরতলাতে অবস্থিত। ত্রিপুরার কত সালে প্রথম পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হয়? 1959। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা। প্রথম পঞ্চায়েত নির্বাচন কত সালে অনুষ্ঠিত হয়? 1959 সালে। তারপরের কোশ্চেন, জাতীয় প্রযুক্তি সংস্থা আগরতলার যে NIT আগরতলা যেটা কবে উন্নীত হবে, না কবে স্থাপিত হয়েছিল? 2006 সালে। পূর্বে ত্রিপুরা ইঞ্জিনিয়ারিং কলেজ ছিল, তারপরে 2006 সালে সেটি NIT হয়। ঠিক আছে, NIT, ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি। তারপরে ত্রিপুরার প্রথম মেডিকেল কলেজটির নাম আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ বা আগরতলা AGMC, যেটাকে আমরা সংক্ষেপে AGMC বলি, আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ। এটা হচ্ছে ত্রিপুরার প্রথম মেডিকেল কলেজ। তারপরে ত্রিপুরার আগরতলা রেলওয়ে স্টেশনটি আনুষ্ঠানিকভাবে কবে চালু হয়? 2008 সালে 5 অক্টোবর। 2008-এর 5 অক্টোবর আগরতলা রেল স্টেশনটি আনুষ্ঠানিকভাবে চালু হয়। ভারত বাংলাদেশের মৈত্রী সেতু, যেটা সাবরুমে অবস্থিত মৈত্রী সেতু, এটা কতটুকু দৈর্ঘ্য? 1.9 কিলোমিটার দীর্ঘ এটা। তারপরের কোশ্চেন, ভারতের সাথে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্কের জন্য সাবরুমের কাছে গড়ে তোলা সমন্বিত চেকপোস্টের নাম কি? সাবরুম ICP। ঠিক আছে, এবং এটাই কিন্তু মৈত্রী সেতুর মধ্যে, মানে মৈত্রী সেতু নামে আমরা পরিচিত। মৈত্রী সেতু, যেটার দৈর্ঘ্য হচ্ছে 1.9 কিলোমিটার। ঠিক আছে, 285, ত্রিপুরা রাজ্যের প্রথম ইন্টারনেট গেটওয়ে কোথা থেকে সংযোগ করা হয়েছিল? বাংলাদেশের কক্সবাজার থেকে আগরতলা তৃতীয় আন্তর্জাতিক ইন্টারনেট গেটওয়ে। ঠিক আছে, বাংলাদেশের কক্সবাজার থেকে কিন্তু সেটাকে সংযোগ করা হয়েছিল। তারপরের কোশ্চেন, ত্রিপুরার শিল্প উন্নয়ন নিগম TIDC কত সালে গঠিত হয়? ঠিক আছে, কত সালে গঠিত হয়? সেটা হচ্ছে 1974 সালে। 1974 সালে গঠিত হয়। ত্রিপুরার বাঁশ শিল্পের উৎকর্ষ বৃদ্ধির জন্য নির্মিত ব্যাম্বু পার্ক, ঠিক আছে, ব্যাম্বু পার্ক কোথায় অবস্থিত? বুজজংনগর অবস্থিত, পশ্চিম ত্রিপুরা বুজজংনগরে অবস্থিত। তারপরে কোশ্চেন 288, ত্রিপুরা রাজ্য প্রতীক বা সরকারি লঘুতে স্টেট এম্বল কোন ঐতিহাসিক স্থাপত্যচিত্রটি রয়েছে? চতুর্দশ দেবতার মন্দির বা উজ্জন্ত প্রহ্লাদের আদলে এবং অশ্বমেধ সিংহের প্রতিকৃতি হিসাবে সেটি রয়েছে। তারপরে কোশ্চেন 289, ত্রিপুরার বিখ্যাত কুইন আনারস ভৌগোলিক নির্দেশক বা GI গ্যাট কত সালে পায়? 2015 সালে। আগর গাছ মূলত ত্রিপুরা কোন শিল্পের জন্য বিখ্যাত? আতর এবং সুগন্ধি তেল শিল্পের জন্য বিখ্যাত। তারপরে কোশ্চেন 291, ত্রিপুরার আগর কাঠের ব্যবসা প্রসারিত করতে জাতীয় আগর নীতি ন্যাশনাল আগর উড পলিসি কবে গৃহীত হয়? 2020 সালে গৃহীত হয়। ত্রিপুরার কোল্ড স্টোরেজ বা হিমঘর সমৃদ্ধ প্রধান কৃষি অঞ্চল কোনটি? এটা হচ্ছে নাগিছড়া। কোথায় অবস্থিত? সেটা নাগিছড়াতে অবস্থিত। ত্রিপুরা চা উন্নয়ন নিগম TDC দ্বারা উৎপাদিত ত্রিপুরার নিজস্ব চা ব্র্যান্ডের নাম? ত্রিপুরেশ্বরী চা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ত্রিপুরা কয়টি বন্যপ্রাণী অভয়ারণ্য রয়েছে? 4টি। সিপাহীজলা, তৃষ্ণা, গোমতী, রুয়া। তারপরে কোশ্চেন 295, আয়তনের দিক থেকে ত্রিপুরার সবচেয়ে ছোট বন্যপ্রাণী অভয়ারণ্য কোনটি? রুয়া ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, যেটা উত্তর ত্রিপুরায় অবস্থিত। তারপরে কোশ্চেন নাম্বার 296, ত্রিপুরার হাতিকাটা বা ডম্বুর জলপ্রপাতটি কোন জেলায় অবস্থিত? গোমতী জেলায় অবস্থিত। ঠিক আছে, গোমতী ডিস্ট্রিক্টে কিন্তু ডম্বুর জলপ্রপাতটা অবস্থিত।
উত্তর পূর্ব ভারতে সৌরবিদ্যুৎ উৎপাদনে গতি আনতে ত্রিপুরার কোন সংস্থাকে নোডাল এজেন্সির দায়িত্ব দেওয়া হয়েছে? TREDA, যেটা সম্পূর্ণ নাম হচ্ছে ত্রিপুরা রিনিউয়েবল এনার্জি ডেভেলপমেন্ট এজেন্সি। এটা একটু দেখে নেবে, ইম্পর্টেন্ট কোশ্চেন বর্তমান সময়ের জন্য, যে উত্তর পূর্ব ভারতের সৌরবিদ্যুৎ উৎপাদনের, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই কোশ্চেনটা, উত্তর পূর্ব ভারতের সৌরবিদ্যুৎ উৎপাদনে গতি আনতে ত্রিপুরার কোন সংস্থাকে নোডাল এজেন্সির দায়িত্ব দেওয়া হয়েছে? ট্রেডা, TREDA, ত্রিপুরা রিনিউয়েবল এনার্জি ডেভেলপমেন্ট এজেন্সি। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ত্রিপুরা রাজপরিবার এবং ইতিহাস নিয়ে মোট কয়টি গান ও কবিতা রচনা করেছেন? বহু কবিতা এবং গান রচনা করেছিলেন। হে রাজেন্দ্র তব কোণে, এর মধ্যে হে রাজেন্দ্র তব কোণে এই গানটি খুব বিখ্যাত। 299 ত্রিপুরা রাজ্য দিবসে ত্রিপুরা স্টেটহুড ডে নির্দিষ্ট তারিখ কোনটি? 21শে জানুয়ারি, যেটা 1972 সালে থেকে শুরু হয়েছিল। তাহলে ডেট কি? 21 জানুয়ারি। লাস্ট কোশ্চেন আজকের ক্লাসের লাস্ট কোশ্চেন। ভারতের স্বাধীনতার কততম বর্ষে ত্রিপুরা ভারত ভুক্তির চুক্তি ইনস্ট্রুমেন্ট অফ অ্যাসেশন কার্যকরের মাধ্যমে পূর্ণ রাজ্য হয়? 25তম বর্ষে, রজত জয়ন্তী বর্ষে 1972 সালে। ঠিক আছে, 1972 সালে রজত জয়ন্তী বর্ষে কিন্তু। ঠিক আছে, তো আমাদের আজকে পর্যন্ত আমরা শেষ করেছি 300 প্রশ্নোত্তর কিন্তু আমরা শেষ করে ফেলেছি অলরেডি। আর আমরা 700 ইম্পর্টেন্ট প্রশ্নোত্তর আমরা শুরু করব। আমরা চেষ্টা করব আগামী 7 দিনের মধ্যে এই 700 প্রশ্ন আমরা শেষ করার জন্য। আমরা আগামী ক্লাস থেকে 100 করে এমসিকিউ বা প্রশ্নোত্তর আমরা আলোচনা করব। ঠিক আছে, তো তোমরা সকলে আমাদের সাথে যুক্ত থাকবে এবং আমাদের যে টেলিগ্রাম গ্রুপ আছে সেই গ্রুপে তোমরা যুক্ত হয়ে যাবে, যাতে করে 1000 প্রশ্নোত্তর শেষ হওয়ার পরে কিন্তু পিডিএফটা পাবে। তো সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ সো মাচ সবাইকে।